আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, পূর্ববর্তী পার্টে আমরা ব্লার টুল, ডস টুল, পাথ সিলেকশন টুল এবং টাইপ টুল সম্পর্কে বিস্তারিত জেনেছি। বন্ধুরা, আপনারা যারা পূর্ববর্তী পার্টটি মিস করেছেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তারা দেখে আসতে পারেন। তাহলে আপনাদের আজকের ভিডিওটি বুঝতে সুবিধা হবে। আজকে আমরা পেন টুল, রেক্টেঙ্গল টুল, নোট টুল এবং আইড্রপার টুল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সেজন্য প্রথমে একটা ফটো ওপেন করে নিব। আমি এই ফটোটা ওপেন করে নিলাম। এখন আমাদের পেন টুল সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করে নিলাম। পেন টুল সিলেক্ট করার পর আমরা উপরে মেনু বারের নিচে একটি সাব মেনু বার দেখতে পাচ্ছি। এখানে কতগুলো অপশন আছে। আমরা প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছি, এই দুটো অনেক গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছি শেপে ক্লিক করা আছে। এখন যদি আমরা পেন টুল দিয়ে কোনো কিছু অঙ্কন করি, তাহলে দেখব যে এটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাচ্ছে। এটা আমরা ডিলিট করে দিই। পেন টুল দিয়ে কাজ করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে এটা যেন এই দ্বিতীয় যে অপশনটা আছে এটাতে থাকে। এটা হলো পাথ মুডে থাকলেই সবচেয়ে ভালো কাজ করা যায়। আমি পাথ মুড সিলেকশন করে নিলাম। এখন যদি আমরা পেন টুলের রাইট সাইডে ক্লিক করি, দেখব পেন টুলের আরও 4টি সাব টুল আছে। ফ্রি ফর্ম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। প্রথমে আমরা পেন টুল সম্পর্কে জানার চেষ্টা করব। পেন টুল সিলেক্ট করার পর পেন টুল দিয়ে আমরা যে কোনো ফটোর পিছনে যে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ করতে পারবো। আমরা এই ফটোটাকে সিলেকশন করে নেব এখন পেন টুল দিয়ে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আরেকটা ক্লিক করে ধরে সামনের দিকে টানতে হবে। এটা যদি আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের সিলেকশন হবে না, আমরা কিন্তু প্রপারলি কাজ করতে পারবো না। এখন বন্ধুরা, আমরা এখানে একটা লক্ষ্য করতে পারছি অ্যাঙ্কর পয়েন্টের যে হ্যান্ডেলটা আছে এটা আমাদের কেটে ফেলতে হবে। এটা কাটার জন্য আমরা অল্টার প্রেস করে এই অংশে ক্লিক করলেই এটা কেটে যাবে। আমরা যদি মাউসের কার্সর চাপ দিয়ে ধরে না রাখি তাহলে কি অবস্থা হয় দেখি আমরা। তাহলে কিন্তু এটা স্ট্রেট বরাবর চলে যাবে। আমরা যেই অনুযায়ী এটাকে সিলেকশন করতে চাই সেটা কিন্তু হবে না। অথবা আপনার কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে গেলাম। তারপর আমরা এইভাবে সিলেকশন করে নেব। আমি পুরো ছবিটাকে সিলেকশন করে নেব দেখানোর জন্য। একদম অ্যাকুরেটলি করতেছি না, একদম অ্যাকুরেটলি করতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আপনারা বাম হাত দিয়ে অল্টার বাটন প্রেস করে করে এভাবে সিলেকশন করে নেবেন। বন্ধুরা, আমার পুরোটা সিলেকশন করা শেষ। এখন কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করতে হবে, তাহলে পুরোটা সিলেকশনের একটা মার্ক চলে আসবে। এখন আমরা একটা নিউ ডকুমেন্ট নিয়ে নেব কন্ট্রোল প্লাস এন প্রেস করে। ডকুমেন্ট নেওয়ার পর আমরা এই ফটোটাকে মুভ টুল সিলেকশন করে এটাকে যে ডকুমেন্ট আছে এটাতে নিয়ে আসলাম। আমরা যদি চাই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই বাটনে ক্লিক করতে হবে। তাহলে ফটোটা ইনভার্স হয়ে যাবে, পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সিলেকশন হয়ে যাবে। এখন আমরা যে কোনো একটা কালার এখানে দিতে পারি। ব্যাক স্পেসে ক্লিক করলেই রেড কালার চলে আসলো। এভাবে আমরা খুবই নিখুঁতভাবে যে কোনো ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এটা আমি কেটে দিচ্ছি। বন্ধুরা, এখন পেন টুলের পরবর্তী যে টুল আছে সেটার কাজ আমরা শিখব। সেজন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী টুল, ফ্রি ফর্ম পেন টুল। ফ্রি ফর্ম পেন টুল হলো এটাকে যে কোনো আকৃতিতে আঁকা যাবে, অনেকটা ল্যাসো টুলের মতো দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব পরবর্তী টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ দেখানোর জন্য আমাদের প্রথমে পেন টুল সিলেকশন করে নিতে হবে। পেন টুল সিলেক্ট করে আমরা একটা শেপ তৈরি করে নিলাম। নেওয়ার পর ক্লিক করব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এমন একটি টুল যেটা দিয়ে আপনি শেপের ভিতরে কোনো জায়গায় যদি অ্যাঙ্কর অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অ্যাড করা যাবে। আমি যদি চাই এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি। তারপরে এই হ্যান্ডেলটাকে যদি এভাবে ধরে এরকম যে কোনো আকৃতিতে আমরা চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে একটা অ্যাড করব, তাহলে এভাবে ধরে বাঁকাতেরা করতে পারবো। যদি চাই এখানে একটা অ্যাড করব, এভাবে ধরতে পারি। যদি চাই এখানে একটা অ্যাড করব, এভাবে ধরে বিভিন্ন আকৃতিতে পরিবর্তন করতে পারি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলও অনেক সময় কাজে লাগবে, গুরুত্বপূর্ণ কাজ করতে। এখন আমরা পরবর্তী টুল সম্পর্কে জানার চেষ্টা করব, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা কোনো শেপ থেকে একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা যায়। যদি আমার মনে হয় যে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে রাখতে চাচ্ছি না, এটা আমার প্রয়োজন নেই, তাহলে আমি এখানে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে।
যদি এটা প্রয়োজন না হয় তাহলে এভাবে ডিলিট করে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ তৈরি করতে পারি। বন্ধুরা, এখন আমরা পরবর্তী যে টুলটি আছে সেটা সম্পর্কে জানবো, কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল জানার জন্য আমরা পেন টুল দিয়ে একটা শেপ অঙ্কন করে নিই, এরপর সিলেক্ট করে নেই কনভার্ট পয়েন্ট টুল। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো কোনো প্রকার অ্যাঙ্কর অ্যাড করা ছাড়াই কিন্তু এখানে আমি এটাকে ট্রান্সফর্ম করতে পারছি। এটা সরাসরি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা ছাড়াই এটাকে ট্রান্সফর্ম করা যায়। আমরা কিন্তু অন্য যে শেপগুলো ছিল সেটা সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে আমরা ধরে এভাবে পরিবর্তন করতে পারিনি। যখন আমরা কনভার্ট পয়েন্ট টুলটা সিলেকশন করে ধরবো তখন কিন্তু আমরা সেটাকে পরিবর্তন করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি যে পূর্বে একটা শেপ তৈরি করেছিলাম সেটারও কিন্তু সবগুলো ধরে আমি এখন পরিবর্তন করতে পারবো যে কোনো দিকে। প্রিয় বন্ধুরা, পেন টুল সম্পর্কে যতটুকু সম্ভব ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এরপর আমরা জানার চেষ্টা করব রেক্টেঙ্গল টুল সম্পর্কে। পূর্ববর্তী সিলেকশনগুলো আমি ডিলিট করে দিই। রেক্টেঙ্গল টুল সিলেক্ট করার পর আমরা সাব মেনু বারের দিকে দেখতে পারবো অনেকগুলো অপশন আছে। এগুলোর কাজ আমরা একের পর এক দেখব। প্রথমে আমরা রেক্টেঙ্গল টুল কিভাবে কাজ করে তা দেখি। রেক্টেঙ্গল টুল দিয়ে একটা শেপ তৈরি করা যায়, চতুর্ভুজ আকৃতির একটা শেপ তৈরি করা যায়। এখন যদি চাই আমরা যে এই শেপটার যে বর্ডারটা আছে এখানে আমরা স্ট্রোক ইউজ করব, তাহলে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করে চলে যাব এডিট থেকে স্ট্রোক থেকে আমরা যদি চাই 10 পিক্সেল দেব, কালার যদি আমরা ব্লু দিতে চাই অন্যটা দিতে পারবো, আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত শেপ সেটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি চাই একটা শেপের ভিতরে পুরো শেপ জুড়ে একটা কালার দেব, তাহলে প্রথমে আমরা একটা শেপ অঙ্কন করে নিলাম। তারপর কন্ট্রোল ইন্টার প্রেস করে চলে যাব এডিট থেকে ফিল থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার আপনি করতে চান, এখানে আমি ফরগ্রাউন্ড কালার দিই, ফরগ্রাউন্ডে যে কালার আছে সেটা ব্যবহার করতে পারবেন। ওকে দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কালার চলে আসছে। আমি কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম। আমি এখন নিউ লেয়ারে চলে যাই। যাওয়ার পর এখন আমরা দেখব রেক্টেঙ্গল টুলের আরও 5টি সাব টুল আছে। সেই টুলগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো আস্তে আস্তে। প্রথমে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গল টুল সম্পর্কে জানবো। আমি যদি এখানে এভাবে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো একটা রেক্টেঙ্গল টুল হয়েছে যার কর্নারগুলো রাউন্ড করা। এই রাউন্ডটাকে আমরা আরও একটু বাড়াতে পারি। আমরা যদি সাব মেনু বারের দিকে লক্ষ্য করি দেখবো এখানে রেডিয়াস আছে 10 পিক্সেল। আমরা যদি এখানে 20 পিক্সেল করে দিই, তারপর যদি একটা শেপ অঙ্কন করি তাহলে দেখবো আমাদের রেডিয়াসটা কিন্তু আরও বেড়ে গেছে, কোণটা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, এরপর আমরা শিখবো ইলিপস টুল দিয়ে বৃত্ত তৈরি করা যায়। আমরা যদি চাই যে একদম সার্কেল আকৃতির বৃত্ত তৈরি করবো তাহলে শিফট প্রেস করে এইভাবে ট্যাগ করলে সার্কেল আকৃতির বৃত্ত হয়ে যাবে। এগুলো আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখন আমরা শিখবো পলিগন টুল সিলেক্ট করে আমরা যদি এভাবে সিলেক্ট করি তাহলে দেখতে পারবো একটা পলিগন এখানে হয়ে যাবে। আমরা যদি চাই যে পলিগনের যে সাইড আছে, এখানে 5টা সাইড আছে, আমরা যদি চাই যে সাইড আরও বাড়াতে তাহলে আমরা চলে যাব উপরের দিকে, সাব মেনু বারে সাইড নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছি 5 দেওয়া আছে। এখানে যদি আমরা 10 করে দেই, তারপর যদি একটা শেপ অঙ্কন করি তাহলে দেখব শেপের কিন্তু 10টা সাইড হয়েছে। বন্ধুরা, আমরা এখন জানবো পরবর্তী টুল লাইন টুল সম্পর্কে। আমরা যদি এভাবে একটা শেপ তৈরি করি, লাইন তৈরি করি, তাহলে দেখতে পারবো এটা কিন্তু স্ট্রেট বরাবর যায়নি, এটা কিন্তু বাঁকা হয়েছে অনেকটা। আমরা যদি চাই যে এর সাইজটাকে ছোট বড় করব তাহলে উপরে যে সাব মেনু বার দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটা সাইজ ছোট বড় করতে পারবো। এখন যদি আমরা চাই যে একটা স্ট্রেট লাইন তৈরি করব তাহলে শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করলে স্ট্রেট লাইন হয়ে যাবে। আমরা যদি চাই এখানে একটা কালার দিয়ে ফিল করব তাহলে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করে যে কোনো একটা কালার যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে নিচের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে সেটা চলে আসবে, কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা দেখব যে লাইন টুল আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিসিলেক্ট করে আমরা নিউ লেয়ারে চলে গেলাম। লাইন টুল সাধারণত টেবিল তৈরি, ফটোশপের টেবিল তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি যদি এখানে একটা লাইন তৈরি করি এইভাবে করার পর যদি এদিকে আরেকটা লাইন তৈরি করি
করার পর যদি এখান থেকে আরেকটা লাইন তৈরি করি, করার পর যদি এখান থেকে এভাবে স্ট্রেট বরাবর চলে যাই, যাওয়ার পর এখান থেকে এভাবে লাগিয়ে দিই। তারপর যদি আমরা এখানে কোনো কালার ব্যবহার করতে চাই তাহলে ব্যবহার করতে পারবো। আমি সম্পূর্ণ একটা টেবিল তৈরি করে নিই। এভাবে আমার তো ভালো করে দেখাচ্ছি না। ওকে, এখন যদি আমরা এই টেবিলটার একটা কালার দিতে চাই তাহলে কন্ট্রোল এন্টার প্রেস করে ফরগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে অল্টার প্লাস ব্যাক স্পেস, যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে শুধু ব্যাক স্পেস প্রেস করলেই কালার চলে আসবে। এখন যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা রেক্টেঙ্গল টুল সম্পর্কে আমরা জানলাম। এখন রেক্টেঙ্গুলের আরও একটি টুল বাকি আছে, কাস্টম শেপ টুল। এখন আমরা সেটা সম্পর্কে জানবো। আমরা একটি নিউ লেয়ারে চলে যাই, হিস্টোরিতে ব্যাক করে। এখন যদি আমরা এখানে ড্র্যাগ করি তাহলে দেখতে পারলাম যেখানে একটা তীর চিহ্ন, অ্যারো চিহ্ন চলে আসছে। অ্যারো চিহ্ন আসার কারণ হলো আমরা সাব মেনুতে লক্ষ্য করে দেখতে পারবো এখানে শেপ অ্যারো চিহ্ন দেওয়া আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে অনেকগুলো শেপ, যে কোনো একটা শেপ নিতে পারবো। আমরা যদি চাই আমাদের আরও শেপ প্রয়োজন তাহলে আমরা যদি এটাকে একটু বড় করে দিই, দেওয়ার পর দেখতে পারবো এখানে একটা আইকন আছে। এই আইকনে ক্লিক করে যদি আমরা অলে ক্লিক করে দেই, ওকে দিয়ে দেই, তাহলে দেখতে পারবো অনেকগুলো শেপ এখানে চলে আসছে। আমি এখান থেকে যে কোনো শেপ কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। এভাবে ট্যাগ করলে শেপ হয়ে যাবে। আমরা যদি এই শেপটার ভিতরে কালার আনতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করে তারপর এখান থেকে একটা কালার সিলেক্ট করে আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন যদি অল্টার প্লাস ব্যাক স্পেস প্রেস করি তাহলে এই কালারটা এখানে চলে আসলো। বন্ধুরা আমরা রেক্টেঙ্গল টুল সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো নোট টুল সম্পর্কে। এখন আমরা নতুন লেয়ারে চলে যাই, সেজন্য আমরা টুল বক্স থেকে নোট টুল সিলেক্ট করে নেব। নোট টুলের রাইট সাইড করলে দেখতে পারবো নোট টুলের আরও একটি সাব টুল আছে, অডিও অ্যানোটেশন টুল। প্রথমে নোট টুল সিলেক্ট করে দিলাম, তারপর যদি এখানে ক্লিক করি দেখতে পারবো এখানে একটা নোট লেখা যাবে, যে কোনো লিখতে পারি। আমি লিখলাম টিপস টেলিকম। নোট টুলটা সাধারণত অনেকগুলো কাজ একসাথে করার সময় কোনটার কাজ করলাম সেটা ডিফাইন করে লিখে রাখার জন্য কিন্তু একটা নোট টুল ব্যবহার করা হয়। আর কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকলে এখানে দিয়ে দেওয়া যাবে। নোট টুল সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো অডিও অ্যানোটেশন টুল। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো অডিও অ্যানোটেশন। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে অডিও অ্যানোটেশনের ভিতরে একটা ফাইল রেকর্ড করতে পারবো। অডিও রেকর্ড করে এখানে রাখা যাবে। আমি কাউকে পিএইচডি ফাইল আকারে এই অডিও ফাইলটা দিতে পারবো। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। ফটোশপে অডিও রেকর্ড করে কাউকে দেওয়া যায়। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে অডিও রেকর্ড করতে পারবো। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। আমি বললাম হ্যালো চেক চেক, টিপস টেলিকমে আপনাকে স্বাগতম। এখন আমি স্টপ বাটনে ক্লিক করে দিলাম। এখন আমি সেই অডিও ফাইলটাতে গিয়ে রাইট সাইডে ক্লিক করে দেখতে পারবো প্লে। যদি আমরা প্লে করে দেই, আমি বললাম হ্যালো চেক চেক, টিপস টেলিকমে আপনাকে স্বাগতম। এখন আমি স্টপ বাটনে ক্লিক করে দিলাম। শুনতে পাচ্ছেন? এখান থেকে আমরা অডিও অ্যানোটেশনটাকে ডিলিট করতে পারবো। ডিলিট অডিও অ্যানোটেশন। ওকে, আমি আবার নিউ লেয়ারে চলে গেলাম। বন্ধুরা নোট টুল সম্পর্কেও আমরা জানলাম। এখন আমরা সর্বশেষ জানবো আইড্রপার টুল সম্পর্কে। ফটোশপে আইড্রপার টুল একটি খুব গুরুত্বপূর্ণ টুল। ফটোশপে আইড্রপার টুলের অনেক কাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। আইড্রপার টুল সাধারণত কালার পিকার হিসেবে কাজ করে। যে কোনো ফটোশপের ভেতর যে কোনো জায়গা থেকে কালারের স্যাম্পল নেওয়ার জন্য আইড্রপার টুল বেশি ব্যবহৃত হয়। আইড্রপার টুল দিয়ে কাজ করার জন্য আমি একটা ফটো ওপেন করে নেব। ওপেন, এই ফটোটা ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা ব্রাশ টুল দিয়ে কোনো ফটোকে আরও সুন্দর করার জন্য আইড্রপার টুল অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে আমি ব্রাশ টুল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর যদি আমরা কালার থাম্বনেইলে চলে যাই, কালার থাম্বনেইলে আসার পর নেওয়ার পর যদি আমরা ফটোর ভালো জায়গা থেকে একটা স্যাম্পল নিতে চাই তাহলে এইভাবে ক্লিক করলেই একটা স্যাম্পল চলে আসবে। আইড্রপার টুলে স্যাম্পল সাধারণত ফরগ্রাউন্ডে যে কালার থাকে সেটাতে অ্যাপ্লাই হয়। আমরা এখন ব্রাশ টুল সিলেক্ট করার পর ব্রাশ টুল দিয়ে ফটো থেকে নয়েজ রিমুভ করার জন্য
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাব মেনু বারে অপাসিটি এবং ফ্লো এই দুইটাকে 25 এর মতো রাখতে হবে। 25 এর কাছাকাছি রাখতে হবে, তাহলেই ব্রাশ টুল দিয়ে ফটো থেকে নয়েজ রিমুভ করা যাবে। আমরা এটাকে কমিয়ে 25 এর আশেপাশে রেখে দিই। ওকে, 24 রেখে দিলাম। কার্সরটাকে একটু ছোট করে নিই। এখন যদি আমরা এই স্পটের জায়গাগুলোতে এইভাবে ডার্ক করি, তাহলে দেখতে পারবো আস্তে আস্তে কিন্তু স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। যে কোনো ফটোকে অধিক বেশি সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য কিন্তু ব্রাশ টুলের কোনো বিকল্প নেই। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু স্পট অনেকটাই রিমুভ হয়ে গেছে। এখন আমরা দেখব আইডোপার টুলের আরো দুইটা টুল আছে। এর ভিতরে মেজার টুল আমরা দেখি। কালার স্যাম্পল টুলের তেমন একটা কাজ নেই। মেজার টুল আমরা সিলেক্ট করে নিলাম। আমরা কোনো কাজ করার সময় যে কোনো শেপ এবং যে কোনো কিছু সেটার পরিমাপ করার জন্য মেজার টুল ব্যবহার করা হয়। আমি যদি এখান থেকে এভাবে ক্লিক করি, যদি শিফট চেপে ধরি, তাহলে মেজার টেপটা কিন্তু স্ট্রেট বরাবর যাবে। আমরা যদি জানতে চাই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের কতটুকু দূরত্ব আছে, তাহলে লক্ষ্য করতে হবে সাব মেনু বারের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স, ওয়াই, ওয়েট, হাইট দেওয়া আছে। তো এখানে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি 0.8 ডিগ্রি। আমরা যদি একটা বাঁকা তেরা মেজার টেপ দেই, একটু বাঁকা মেজার করি, তাহলে আমরা এইদিকে দেখতে পাবো অ্যাঙ্গেল কিন্তু 4.0 ডিগ্রি চলে আসছে। প্রিয় বন্ধুরা, জানি না আমি আপনাদের আজকে পেন টুল, রেক্টেঙ্গল টুল, নোট টুল এবং আইডোপার টুল সম্পর্কে কতটুকু ধারণা দিতে পেরেছি। আমি আশা করি বেসিক যতটুকু ধারণা দরকার ততটুকু আমি দিতে পারছি। আপনারা স্কিপ না করে যদি ভালোভাবে ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।